সম্প্রতি আমরা যে কালো অবক্ষয়ের সামনে দাঁড়িয়েছি তার জন্য আন্তরিকভাবে থ্রিল চার্জার শোকাহত। এই অবক্ষয় কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়। এই অবক্ষয় টুকরো করে দিচ্ছে আমাদের বহু কাল ধরে। তবে এইবার আর নয় আপোষ। যার কাছে যা শক্তি আছে সবটা নিয়ে লড়বার পালা, কিছু করবার পালা। ডক্টর দেবনাথের খুনিরা, ধর্ষকরা ধরার এবং উপযুক্ত শাস্তি পাওয়ার দাবিতে থ্রিল চার্জার সর্বদা সরব হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত তার পরিবার পরিজনদের প্রতি। সেই সঙ্গে গত ৩-৪ দিনে আরও যে সকল ধর্ষণের খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে, তারও আমরা তীব্র নিন্দা জানাই। আমরা যেরকমভাবে পারছি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনারাও রুখে দাঁড়ান অন্যায়ের প্রতিবাদে। আমরা সকলে মিলে শেষ করি এই অরাজকতাকে, এই সামাজিক অবক্ষয়কে। থ্রিল চার্জারের আজকের নিবেদন লেখক সাগর কুমার পাঠকের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী স্বপ্নজাল রহস্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় খুশি বসু, সৌরভ সাহা, সূর্য, সুপ্রজা, বুবাই, প্রভাকর এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন লেখক সাগর কুমার পাঠকের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী স্বপ্নজাল রহস্য। কদিন ধরে আকাশের মুখ ভার হলেও বৃষ্টির দেখা নেই। মাঝে মাঝে 2-1 পশলা হলেও ভ্যাপসা গরমে মানুষের আইঢাই অবস্থা। ইট পাথরের কলকাতা শহরে অবস্থা আরও দুর্বিষহ। আমি সকাল থেকে একটা নতুন গল্প লিখব বলে বসেও কাগজে কয়েক লাইনের বেশি আঁচড় কাটতে পারিনি। বন্ধুবর খবরের কাগজটা মুখের উপর চাপিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে কাগজের ভেতর থেকে বলল, গোয়েন্দা গল্প যদি মাথায় না আসে তাহলে ভূতের গল্প তো লিখতে পারো, এটাই এখন বেশি চলছে। কে বলেছে আমার মাথায় গোয়েন্দা গল্প আসছে না? তুমি তো কাগজ মুখে চাপা দিয়ে সকালবেলায় দিবানিদ্রা যাচ্ছ। আমার চোখ বন্ধ বটে, কিন্তু কানটা ঠিক খোলা আছে বৃশ্চিক। বিগত 10 মিনিটে আমি 3 বার লেখার প্যাড থেকে ফ্যাস ফ্যাস করে কাগজ ছেঁড়ার আওয়াজ পেয়েছি। গত সপ্তাহে তুমি বলছিলে যে একজন প্রকাশকের থেকে অগ্রিম নিয়েও লেখা দিতে পারোনি বলে তিনি তাগাদা দিচ্ছেন। রুদ্র, বাইরের মক্কেল জুটছে না বলে কি এখন এই গোবেচারা বন্ধুর উপর ডিটেকটিভগিরি শুরু করলে? আসলে বউঠান নেই বলেই তোমার এত বার বেড়েছে। আহা, চটো কেন? আমি তো মস্করা করছিলাম, চিন্তা নেই। খুব শিগগিরই নতুন রহস্য ভেদ হলেই সেটা নিয়ে লিখো। ততদিন 2-1টা গ্রাম বাংলার ভৌতিক কাহিনী লিখতে পারো বরং। আমার কেন জানি মনে হতে লাগলো রুদ্র শেষ কথাটা বলার পর কাগজের তলায় খিক খিক করে হাসছিল। আমি রেগে গিয়ে লেখার প্যাড আর কলমটা তুলে নিয়ে ভেতরের ঘরে চলে যাব বলে দাঁড়ালাম। রুদ্রপ্রিয় মুখের ওপর থেকে কাগজটা এক ঝটকায় সরিয়ে তড়াক করে চেয়ারে উঠে বসে বলল, দাঁড়াও বৃশ্চিক। মানিকবাবু উঠছেন সিঁড়ি দিয়ে, মনে হচ্ছে খুব চিন্তিত, সঙ্গে লোক আছে, বয়স্ক, খুব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে, বোধহয় বাতের ব্যামো, মহিলা। রুদ্রর কথা শেষ হবার একটু পরে মানিকবাবু ঘরে ঢুকলেন। আজ ওনার পরনে পুলিশের পোশাক নয়, সাধারণ প্যান্ট শার্ট। ওনার পেছনে একজন বয়স্ক ভদ্রমহিলা ঢুকলেন, ফর্সা, মাথায় পাকা চুল, বিধবা। ভদ্রমহিলা খুব কষ্ট করে দোতলায় উঠে এসেছেন, সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি ওনার দিকে দ্রুত একটা বেতের চেয়ার এগিয়ে দিলাম। উনি চেয়ারে বসে মুখে একটা স্বস্তির ভাব করলেন। রুদ্র হরিরামকে ডেকে দুজনকে কুঁজো থেকে ঠান্ডা জল দিতে বলল। হরিরাম জল নিয়ে আসতেই রুদ্রপ্রিয় বলল, মানিকবাবুর প্রিয় খাবারটা বানাও হরিরাম, আর আমাদের সবার জন্য চা। আপনি কিছু খাবেন? না বাবা, আমি মানিককে না দিয়ে কিছু খাই না। আসতেই জল দিয়েছ তো। তাহলে কি বানাবে হরিরাম? আচ্ছা বাবু, 3টে চা আর ডবল ডিমের মামলেট।
ওটা মামলেট নয়, অমলেট। অবশ্য দুটোই একই খেতে। ঠিক আছে, তুমি যাও। হরিরাম ভেতরে চলে যেতে আমি বললাম, এনাকে তো ঠিক চিনলাম না মানিকবাবু। ইনি আমার দূর সম্পর্কের পিসিমা হন। আমার এই পিসিমার বাড়ি পাঠক পাড়ায়। অনেকদিন পিসিমার সাথে কোনো যোগাযোগ ছিল না, তাই খবরাখবর বিশেষ রাখতাম না। বুঝতেই তো পারছেন আজকাল যা কাজের চাপ। তো 3 দিন আগে পিসিমা হঠাৎই আমার কাছে এসে হাজির। আমি তো পিসিমাকে দেখে অবাক। সেই কবে ছোটবেলায় দেখেছি, আজ থেকে প্রায় 25 বছর আগে বলতে পারেন। তাও আবার এসেছেন সেখান থেকে আমার থানায়। থানার গেটে থাকা কনস্টেবল ওনাকে তাড়িয়ে দিচ্ছিল। ওনার কাকুতি মিনতি শুনে বাইরে এসে দেখি পিসিমা। ওনাকে চিনতে পেরে ভেতরে নিয়ে গিয়ে বসাই। তারপর ওনার মুখে যা শুনি সেটা বরং আপনি ওনার মুখেই শুনুন। ভদ্রমহিলা তখন অনেকটা ধাতস্থ হয়েছেন। তিনি বলা শুরু করলেন, আমার বাড়ি বেয়ালার পাটক পাড়ায়। আমার স্বামী খুব নাম করা একজন ব্যবসায়ী ছিলেন। দত্ত ট্রেডার্স আমারই শ্বশুরমশাই শুরু করলেও আমার স্বামী সুবল দত্তের হাতেই সেই ব্যবসা আরও ফুলে ফেপে ওঠে। বছর 5 আগে আমার স্বামী হঠাৎই হৃদরোগে মারা গেলে আমার ছেলে সুজন ব্যবসার সব দায়িত্ব সামলাতে শুরু করে। কিন্তু 4 মাস আগে আমার ছেলেও হঠাৎ করে হৃদরোগে মারা যায়। কলকাতার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো যায়নি। বলে ভদ্রমহিলা চুপ করলেন। মনে হচ্ছে 4 মাস আগে খবরের কাগজে ওনার স্মরণে ছবি দিয়ে পরিবারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন দেখেছি। তখন দত্ত ট্রেডার্সের বর্তমান মালিক সুজন দত্তের নামটা দেখেছি। ঠিকই বলেছেন, কলকাতার প্রায় সব কটা কাগজেই বিজ্ঞাপনটা বেরিয়েছিল। কিন্তু আপনি হঠাৎ আমার কাছে এলেন কেন, সেটাই তো বুঝতে পারছি না। আমি নিজে আসিনি, মানিক নিয়ে এসেছে আমায়। এমন সময় হরিরাম চা আর মানিকবাবুর অমলেট নিয়ে ঘরে প্রবেশ করতে আমাদের কথায় ছেদ পড়ল। মানিকবাবু চামচ দিয়ে গরম অমলেটের অনেকটা একেবারে মুখে চালান করে মুখটা হাঁ করে রইলেন কিছুক্ষণ। মুখ দিয়ে হাঁ হাঁ করে কিছুটা গরম বাষ্প বের করে তারপর সেটা চেবাতে চেবাতে বললেন, রুদ্রবাবু, পিসিমার মুখে একটা অদ্ভুত কথা আমি শুনেছি, তাই ওকে আপনার কাছে নিয়ে এসেছি। কি কথা? আমি প্রশ্ন করলাম। মানিকবাবু এবার কিছুটা চা ডিশে ঢেলে শোঁ শব্দ করে সেটা খেয়ে বললেন, পিসিমার ধারণা ওনার ছেলেকে কে বা কারা খুন করেছে। এই তো উনি বললেন ওনার ছেলে হৃদরোগে মারা গেছে, হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। ঠিকই, কলকাতার নামকরা ডাক্তার ওনাকে পরীক্ষা করে জানিয়েছিলেন যে হৃদরোগে ওনার মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ওনার মৃত্যু হয়েছে। ডাক্তারের ডেথ সার্টিফিকেটও সে কথা পরিষ্কার করে লেখাও আছে। তাহলে দেখলাম ভদ্রমহিলা একবার আর চোখে মানিকবাবুর দিকে তাকালেন, তারপর বললেন, সুজু আজকাল রোজ রাতে স্বপ্নে আমায় দেখা দিচ্ছে আর বলছে, মা আমায় ওরা মেরে দিল। মানে? রোজ রাতে আপনাকে আপনার মৃত ছেলে দেখা দিচ্ছে আর বলছে তাকে হত্যা করা হয়েছে, আর সেই কারণে আপনি ডিটেকটিভের কাছে চলে এলেন? হ্যাঁ, আমি একটু রেগে গিয়েই বললাম, আসলে পিসি এর আগে ওনার লোকাল থানায় গিয়েছিল অভিযোগ করতে, কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে যেহেতু ময়নাতদন্ত হয়নি, তাই এখন আর পুলিশের পক্ষে কিছু করা সম্ভব নয়। তারপর আমারও দ্বারস্থ হন, কিন্তু বিশ্বাস করুন এইরকম একটা কন্ডিশনে আমিও হেল্পলেস যে পিসিমাকে কোনোভাবে হেল্প করব। উনি কদিন ধরে বেহালার ওই থানায় গিয়েছিলেন, কিন্তু সেখানকার বড়বাবু কনস্টেবলদের বলে দিয়েছিলেন যাতে ওনাকে থানায় ঢুকতে না দেওয়া হয়। তারপর তো আমার এখানে আসেন এবং বাকিটা তো আপনার জানা। কিন্তু আমি কি করব? ওনাকে তার চেয়ে কোনো ওঝা বা তান্ত্রিকের কাছে যেতে বলুন। রুদ্রপ্রিয় বেশ উষ্মার সাথেই কথাটা বলল। রুদ্রবাবু, একবার পিসিমার কথাটা শুনুন, তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ রুদ্র, উনি কি বলছেন একবার শুনে নাও, তারপর না হয় তোমার সিদ্ধান্ত জানিও। সেই ভূতের গল্পের প্লট হিসেবে শোনা যেতেই পারে। খোঁচাটা যে কার উদ্দেশ্যে সেটা ওরা দুজন না বুঝলেও আমি বিলক্ষণ টের পেলাম। বলুন। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কমলা দত্ত। বলুন কমলা দেবী, যেদিন আপনার ছেলে মারা যান সেদিনকার ঘটনা আমায় খুলে বলুন,
কোনো কিছুই বাদ দেবেন না কিন্তু। আমার ছেলে বেশ কয়েকদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল। ইদানিং তো অল্পেতেই রেগে যেত। সেদিন সন্ধ্যাবেলা বৌমার সাথে ওর খুব ঝামেলা হয়। বৌমার কোনো দোষ ছিল না। ওর ধারণা হয়েছিল বৌমা ওর ওষুধ ইচ্ছে করে লুকিয়ে রেখেছে। আমি বাইরে গেছিলাম, এসে শুনি ও বৌমাকে ধমকে বলছে, কি হলো, আমার ওষুধগুলো বার করে দাও ললিতা। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি আমার কথা, আমি সত্যিই জানি না তোমার ওষুধগুলো কোথায়। ছাড়ো না, লাগছে তো আমার, ছাড়ো। লাগছে লাগছে, তাহলে ওষুধগুলো বার করে দাও সোনা, না হলে আজ গলাটা টিপে। সুজু, কি হচ্ছে নাকি? ছাড় ছাড় বলছি। মা তুমি সরে যাও, আজ ওকে শেষ করে ফেলবো। তুই যদি ওকে না ছাড়িস তাহলে কিন্তু আমি এখনই থানায় যাব। ছাড় বলছি। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু মনে থাকে যেন আর কখনো তুই আমার ওষুধের বাক্সে হাত দিবি না। বিশ্বাস করো, তোমার ওষুধের খবর আমি রাখি না কোনো। বৌমার কোনো দোষ নেই, তোর ওষুধ আমি নিজে ফেলে দিয়েছি। কিন্তু মা কেন? ওগুলো খেলেই তুই অস্বাভাবিক আচরণ করিস, মনে হয় তুই কোনো মানুষ নয় পশুতে পরিণত হয়েছিস, এই কারণে। কিন্তু আমাকে যে শক্তিশালী হতে হবে মা, না হলে সবাই আমাকে শেষ করে দেবে। কেউ তোকে শেষ করবে না, এগুলো তোর মনের ভুল। বৌমার মতো মেয়ে বলে তোর সাথে 15 বছর ধরে ঘর করছে। অন্য কেউ হলে এতদিনে তোকে ছেড়ে কবে চলে যেত। আমি বুঝতে পারি না মা, এক এক সময় আমার কি হয়। ললিতা, ললিতা তুমি আমাকে ক্ষমা করো। তোমার মাথাটা দয়া করে ঠান্ডা করো। তোমার এই ব্যবহারের জন্যই ছেলে দুটোকে আমি হোস্টেলে দিয়ে এসেছি, নাহলে ওদের যে কি হতো। শোন, আমি আজ রাতে বৌমাকে নিয়ে চন্দ্রার বাড়িতে যাচ্ছি। ওর বাড়িতে আজ অষ্টপ্রহর নাম সংকীর্তন আছে, সারা রাত কীর্তন হবে। আমরা ভোরবেলা ফিরব। রাতে তোর জন্য মাংস রান্না করেই রেখেছি, খেয়ে নিস। আর আমরা চলে গেলে দরজা বন্ধ করে দিবি, আর একদম ও সব চাই বর্ষ খাবি না। মা আমি আর তোমার ওই স্কুলে পড়া ছেলে নই, কথায় কথায় শাসন করাটা এবার বন্ধ করো। এত শাসনেও তো অমানুষই রয়ে গেলি। চলো বৌমা, এরপর গেলে সামনে থেকে আর কীর্তন শোনা যাবে না। চলো চলো। এরপর আমরা সরসনায় চন্দ্রার বাড়িতে চলে আসি। সারা রাত কীর্তন শুনে ভোরবেলার ওই 5টা নাগাদ বাড়ি ফিরি। বাড়ি ফিরে আমি বাথরুমে যাই, আর বৌমা ওদের বেডরুমে চলে যায়। একটু বাদেই বৌমার চিৎকার শুনে আমি ওদের ঘরে দৌড়ে যাই। গিয়ে দেখি সুজু বিছানায় শুয়ে আছে, আর বৌমা তখন সুজুকে ডেকেই চলেছে, কিন্তু ওর কোনো সাড়া নেই। তারপর আমি প্রতিবেশীদের খবর দিই, তারাই সুজুকে নিয়ে হাসপাতালে আসে, কিন্তু কোনো লাভ হয়নি। এতক্ষণ পর্যন্ত আপনি যা বললেন তাতে অস্বাভাবিক কিছু তো পেলাম না। বোঝাই যাচ্ছে সেদিন রাতে আপনার ছেলের হার্ট অ্যাটাক হয়েছিল। এতদিন আমিও তাই ভাবতাম, কিন্তু গত 1 মাস ধরে সুজু রোজ রাতে আমার স্বপ্নে আসছে। কাল রাতেও এসেছিল, আমায় বলল, মা মা ওরা আমায় মেরে দিল। তারপরেও হুমড়ি খেয়ে পড়ে গেল। দেখলাম ওর পিঠে একটা বড় ছুরি বিঁধে আছে। জানেন রুদ্রপ্রিয়বাবু, কয়েকদিন আগে দেখলাম ও ছুটে আমাদের ছাদে চলে গেল, তারপর চিৎকার করে বলছে, মা আমায় বাঁচাও। তারপরে ও ছাদ থেকে লাফ দিল। এখন প্রায় নিয়মিত ওকে নিয়ে স্বপ্ন দেখি, একই স্বপ্ন বারবার দেখি। আচ্ছা, আপনার কি কাউকে ওর মৃত্যুর জন্য সন্দেহ হয়? একটু চিন্তা করে কমলা দেবী বললেন, ওর পার্টনার পলাশ, ওর ছোটবেলার বন্ধু। অথচ সুজু মারা যাওয়ার পর একদিনের জন্য আর আমার বাড়ি আসেনি। তাছাড়া আমার দারোয়ান ভীমপ্রসাদ বলেছে, আমরা চলে যাওয়ার পর ও আর ওদের ম্যানেজার অসিতবাবু আমাদের বাড়িতে এসেছিল।
ভীমপ্রসাদ শুনেছিল সেই সময় আমাদের ঘরে নাকি খুব ঝগড়া হচ্ছে। একটু পরেই অসিতবাবু বেরিয়ে যান, তারপর পলাশ বের হয়। দারোয়ান বললেও ও খুব ভাঙের নেশা করে বলে প্রথমে ওর কথার গুরুত্ব দিইনি, কিন্তু এখন আপনি জিজ্ঞাসা করাতে মনে পড়ল। এই এতক্ষণে আপনি কিছু যুক্তিসঙ্গত কথা বললেন। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান। কাল মানিকবাবুকে নিয়ে আমরা আপনাদের বাড়ি যাব। তবে এখন কাউকে কিছু বলার নেই। মানিকবাবু, কাল সকালেই আপনি আমার বাড়িতে চলে আসবেন, তারপর হরিরামের হাতে ডবল ডিমের মামলেট খেয়ে আমাদের নিয়ে যাবেন ওনার বাড়িতে। আর অবশ্যই আপনার নতুন কেনা গাড়িটা আনবেন, ওটা এখনো চড়া হয়নি। মানিকবাবু হ্যাঁ হ্যাঁ আর হে হের মাঝামাঝি একটা শব্দ করে ওনার পিসিমাকে নিয়ে বিদায় নিলেন। ওরা চলে যেতে আমি বললাম, কি বুঝলে? এটুকুই বুঝলাম যে আমি এখনো কিছুই বুঝতে পারিনি। তবে এটা বুঝতে পেরেছি, ডিটেকটিভ নভেলের বদলে হয়তো তোমার হাত দিয়ে ভূতের কোনো নভেল আসতে চলেছে। আমি কোনো উত্তর না দিয়ে কাগজ কলম নিয়ে ঘরে চলে এলাম। পরদিন মানিকবাবুর সাথে কমলা দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে এসে দেখলাম ভীমপ্রসাদ একটা টুলে বসে ঢুলছে। গাড়ির হর্নের আওয়াজে দৌড়ে এসে গেট খুলে দিল। বেশ অনেকটা এলাকা জুড়ে দোতলা বাড়ি, দেখে বোঝা যায় মালিক অবস্থা সম্পন্ন। আমরা ঘরে যেতেই কমলা দেবী ঠাকুর ঘর থেকে নেমে এলেন, ওনার পেছনে ললিতা দেবী। একবার ভীমপ্রসাদকে ডাকুন, ওর সাথে কথা বলবো। তবে ওই সময় আপনারা কেউ না থাকলেই ভালো হয়। একটু পরেই দারোয়ান ঘরে ঢুকল। তার মুখে চোখে বেশ ভয়ের ভাব। সেটা লক্ষ্য করেই রুদ্রপ্রিয় বলল, তোমার কোনো ভয় নেই। তুমি সেই দিন যা দেখেছিলে আমাদের বলো। তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে কিন্তু আমরা কিছুতেই কোনো কিছু করতে পারবো না। সেদিন 9টার সময় মাইজিরা বেরিয়ে যাওয়ার পর আমি গেটে তালা দিয়ে নিজের ঘরে চলে গেছিলাম। একটু পরে হর্ন শুনে এসে দেখি পলাশবাবু আর মঞ্জার বাবু এসেছেন। ওনারা এর আগেও বাবুর কাছে এত রাতে এসেছেন। পলাশবাবু বললেন কি আমি যেন এখন ঘুরে চলে যায়, বেরোবার সময় আমাকে ডেকে নেবেন। তো আমি ভাবলাম মাইজি নেই, বাবুরা দারু আরু পিবে, তো আমি ঘরে চলে যাই। গিয়ে তো ভাঙের নেশা করে পড়েছিলে। মানিকবাবু খেঁকিয়ে উঠলেন। মানিকবাবু, বেচারাকে ভয় পাইয়ে দেবেন না। হ্যাঁ, তারপর বলো। শুনলাম তুমি নাকি ওদের ঝগড়ার আওয়াজ শুনতে পেয়েছিলে। হ্যাঁ বাবু, আমার বাবু চিল্লাচ্ছিল, আর পলাশবাবু আরো জোরে চিল্লাচ্ছিল। আর অসিতবাবু, মানে তোমার মাঞ্জার বাবু, তিনি কিছু বলেননি? না, উনি প্রথমে কিছু বলেননি। তারপর ওনার গলা শুনে মনে হলো কি উনি দুজনকে বোঝাচ্ছেন। আসলে উনি খুব ঠান্ডা দিমাগের লোক আছেন। বুঝলাম। তারপর ওরা কখন বেরোলো? তারপর বাবু আমার নিদ এসে গেল, আমি ঘুমিয়ে গেলাম। অত নেশা করলে ঘুমোবে না। মানিকবাবুর ধমকের সামনে ভীমপ্রসাদ মাথা নিচু করে রইল। বেশ, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তবে আমাদের না বলে কিন্তু শহর ছেড়ে যাবে না। মাথা নেড়ে ধীর পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ভীমপ্রসাদ আবার ঘুরে দাঁড়ালো। তারপর আমাদের সামনে এসে বলল, আমার বাবু খুব ভালো আদমি ছিল, কিন্তু সবাই তো বলছে উনি খুব একটা সুবিধের লোক নয়। হ্যাঁ, ওনার দিমাগ একটু গরম ছিল বটে, কিন্তু ও দিল কা বড়া আচ্ছা থা। সেটা কিরকম? একবার আমার औरतेর খুব তবিয়ত খারাপ হয়েছিল। ও এপেন্ডিক্স নাকি বলে তার অপারেশন করতে হবে। আমি মাইজির কাছে টাকা চেয়েছিলাম, তো মাইজি আমায় না করে দিল। বাবু জানতে পেরে আমার ঘরে এসে অপারেশনের টাকাটা গোপনে দিয়ে যায়। আমি बोलेছিলাম कि गांव में अपना खेत बेच के आपका सब पैसा वापस कर देंगे, लेकिन ना, बाबू বলল ওই পয়সা তোমায় দিতে হবে না। বলে কাঁধের গামছা দিয়ে নিজের চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল ভীমপ্রসাদ। ভীমপ্রসাদ বেরিয়ে যেতেই কমলা দেবী বৌমাকে সঙ্গে নিয়ে ঢুকলেন, সঙ্গে কিছু মিষ্টি আর চা। রুদ্রপ্রিয় চায়ে চুমুক দিয়ে বলল,
আপনি আমায় পলাশের ঠিকানাটা দিন, আর অসিতবাবুকে নিশ্চয়ই আপনার অফিসে পাওয়া যাবে। কমলা দেবী সম্মতি জানিয়ে একটা কাগজে পলাশের ঠিকানাটা লিখে তুলে দিলেন রুদ্রপ্রিয়র হাতে। সে কাগজটা মানিকবাবুর হাতে তুলে দিয়ে বলল, এই ঠিকানায় একজন সাদা পোশাকের পুলিশ পাঠিয়ে ওর ওপর নজর রাখার ব্যবস্থা করুন। আর আমরা এখন আপনার অফিসে যাচ্ছি। আপনি ফোন করে বলে দিন অসিতবাবু যেন আমাদের সাথে কথা বলে। মানিকবাবু, আপনি শুধু আমাদের ওখানে নামিয়ে দিলেই হবে। দত্ত ট্রেডার্সে ঢুকতেই কাঁচা পাকা চুলের শক্তপোক্ত চেহারার একজন এগিয়ে এসে বললেন, আমি অসিত ঘোষ, এখানকার ম্যানেজার। ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, চলুন আমার চেম্বারে গিয়ে বসবেন। এরপর তিনি আমাদের দুজনকে নিয়ে একটা সুসজ্জিত অফিস ঘরে ঢুকলেন। সেখানে একজন মহিলা এক মনে টাইপ করে যাচ্ছিলেন। মিস লাহা, আপনি বরং একটু ব্যাংকে গিয়ে চেকগুলো জমা করে দিয়ে আসুন। আর আমি না বলা পর্যন্ত কেউ যাতে এ ঘরে না ঢোকে সেটা দেখবেন। আর বিয়ারাকে 3 কাপ কফি দিয়ে যেতে বলবেন, কেমন? না অসিতবাবু, এত বেলায় আর কফি খাবো না। ঠিক আছে, আপনি যান। মিস লাহা ব্যাগে কিছু দরকারি জিনিস ঢুকিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ বলুন, কি বলবেন? ম্যাডামের মুখে শুনলাম আপনি আমার সাথে কথা বলতে চান। শুনুন, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আপনার মালিক মানে সুজন দত্ত কেমন লোক ছিলেন? উনি লোক হিসাবে খারাপ নন, তবে খুবই মাথা গরম প্রকৃতির। রেগে গেলে উনি যা খুশি করতে পারেন, আবার পর মুহূর্তে তার জন্য অনুশোচনাও করতেন। আমার মনে হয়েছে ওনার মানসিক কোনো সমস্যা ছিল, কিন্তু উনি কোনো মতেই চিকিৎসা করাতে চাইতেন না। শুনেছি নিজের শক্তি বাড়ানোর জন্য কোনো বাবা টাবার কাছ থেকে কি সব জড়িবুটি ওষুধও নিতেন। কিন্তু খুব দরাজ মনের মানুষ ছিলেন, মানে গরিব মানুষের উপকারও করেছেন। টাকার মায়া উনি কখনোই করতেন না। আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? ভালোই। আসলে আমি ওনার বাবার আমল থেকেই আছি। উনি ব্যবসা তেমন বুঝতেন না, তবে আমি কিছু পরামর্শ দিলে সেটা শুনতেন। আসলে ব্যবসা করতে গেলে অত আবেগ থাকলে চলে না। এইসব অবশ্য আমি বড় সাহেব মানে ওনার বাবার কাছেই শিখেছি। আচ্ছা, ওনার এই ব্যবসায় আরেকজন পার্টনার আছে না? হ্যাঁ, পলাশ গুহ। এবার বলুন, আপনারা মানে আপনি আর পলাশবাবু যেদিন সুজনবাবু মারা যান তার আগের রাতে ওনার বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, কেন? কেনর উত্তর তো আপনি দেবেন অসিতবাবু। অসিতবাবু একটু চুপ করে থেকে সামনের কাচের গ্লাস থেকে একটু জল খেয়ে বললেন, কদিন ধরেই আমাদের নতুন একটা প্রজেক্ট নিয়ে সমস্যা চলছিল। পলাশবাবু সম্প্রতি একটা বিরাট জমি খুব সস্তায় পেয়ে যাওয়ারও খবর জানান। জমিটার ওপরে একটা বস্তি আছে, তাই জমিটার মালিক প্রায় অর্ধেক দামেই আমাদের কোম্পানিকে জমিটা বেচে দেন। পলাশবাবুরও খুব ইচ্ছা ছিল সেই জমি থেকে বস্তিদের উচ্ছেদ করে সেখানে একটা নতুন কারখানা বানাবেন। মানে আমাদের কাছে এরকমই একটা প্রজেক্ট এসেছিল আর কি। তো সেই জন্য এই জমিটা ব্যবহার করলে খুব সুবিধাই হতো। আর তার উপর সামনেই বড় রাস্তা। একবার জমিটা পেয়ে গেলে কোম্পানির প্রচুরই লাভ হতো। ঠিকই তো, তাহলে অশান্তি কি নিয়ে? আমি প্রশ্ন করলাম। ছোটবাবু ওই বস্তিবাসীদের উচ্ছেদ করতে চাইছিলেন না, তাই এই নিয়ে কথা বলার জন্যই আমরা সেখানে যাই। তা গিয়ে কি কথা হলো আপনাদের? প্রথমে দুজনের মধ্যে খুবই ঝগড়া হলো, প্রায় মারামারি লাগে লাগে এমন অবস্থা। এমনকি ছোটবাবু পলাশবাবুকে পার্টনারশিপ থেকে সরিয়ে দেবেন বলে হুমকিও দেন। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি মধ্যস্থতা করি। এরপর আমার প্রস্তাবে ওনারা রাজি হয়। আপনি কি প্রস্তাব দিয়েছিলেন? আমি বলেছিলাম ওখানে যারা আছে তাদের আমরা ঘর পিছু সবাইকে কিছু টাকা পয়সা দেব, যাতে করে তারা নতুন কোনো আশ্রয়ে চলে যেতে পারে। তারপর কদিন বাদেই আমরা কাজ শুরু করব। তারপর কি হলো? এরপর আমি ওখান থেকে চলে আসি, পলাশবাবু থেকে যান। তারপর কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এরপর ওরা খানা পিনা করবেন মনে হলো। আমার তাই ওখানে থাকা যুক্তিযুক্ত বলে মনে হয়নি, কারণ যতই হোক আমি কর্মচারী মাত্র। তাই আমি ওখান থেকে তখন চলেই আসি। আপনি বা পলাশবাবু ওনার মৃত্যুর পর একবার ওখানে যাননি কেন? একটু চুপ থেকে অসিতবাবু বললেন, লজ্জায়। কিসের লজ্জা? আমার যাওয়ার পর ছোটবাবুর সাথে এত ঝগড়া হলো, আর তারপরই সেদিন রাত্রে বাবু হার্ট অ্যাটাকে মারা গেল। নিজেদের অপরাধী বলেই মনে হচ্ছিল। পলাশবাবু এরপর আমাকে ওখানে যেতে বারণই করলেন, তাই আর ওখানে যাইনি। আজ পলাশবাবু আসেননি? না, আজ 1 সপ্তাহ হলো পলাশবাবু আসছেন না। আসলে ম্যাডাম পলাশবাবুকে এই বিজনেস থেকে আলাদা করে দেবেন বলেই ঠিক করেছেন। এমনকি উকিলের নোটিশও পাঠিয়েছেন। ঠিক আছে,
আপনি কদিন পুলিশকে না জানিয়ে শহরের বাইরে যাবেন না, আপনাকে আবারও দরকার হতে পারে। বিকালবেলা রুদ্র আমায় বলল, বৃশ্চিক, আমি একটু বেরোচ্ছি, মানিকবাবু সন্ধ্যায় ফোন করবেন বলেছেন, একটু খেয়াল রেখো। বন্ধুবর চলে যাওয়ার পর একটা নতুন লেখায় মশগুল ছিলাম। ফোনের কর্কশ রিংয়ে মনোসংযোগ ছিন্ন হলো। হ্যালো, কে বলছেন? বৃশ্চিকবাবু, আমি মানিক বলছি। রুদ্রবাবু নেই? না, তবে ও বলে গেছে আপনি ফোন করবেন। বলুন কি ব্যাপার? পাখি খাঁচা থেকে পালিয়েছে। মানে কে পাখি? আরে পলাশ গুহ, সে বেটা 3 দিন ধরে নিখোঁজ। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি দুটো সেপাইকে কাজে লাগিয়ে দিয়েছি, বেটাকে ঠিক খুঁজে বার করব। আমার নামও মানিক দারোগা। সেই, আপনি যতক্ষণ আছেন ততক্ষণ নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, সরি, চিন্তা করার কিছু নেই। ফোনের ও প্রান্ত থেকে ফোন নামিয়ে রাখার আওয়াজ হলো। নিজের রসিকতায় নিজেই মনে মনে হাসলাম। এমন সময় দেখলাম ভিজে কাকের মতো বন্ধুবর ঘরে ঢুকলো। সর্বাঙ্গ জলে ভিজে সপ সপ করছে। আমি কিছু একটা প্রশ্ন করার আগেই সে হাত পারল। হরিরাম, গরম গরম 2 কাপ চা। তারপর সে বাথরুমে ঢুকল। শুকনো পোশাক পরে চায়ের কাপে চুমুক দিতে দিতে আমার কাছে মানিকবাবুর বলা কথাগুলো শুনল। তারপর খালি কাপটা নামিয়ে রেখে টেলিফোনের কাছে গেল। হ্যাঁ, হ্যালো মানিকবাবু, আমি রুদ্রপ্রিয় বলছি। হ্যাঁ, শুনেছি। শুনুন, আপনি একটা ঠিকানা বলছি, সেই ঠিকানায় একজন সাধু বাবাকে পাবেন। ওনাকে সকালে নিয়ে আসুন, তবে খারাপ ব্যবহার কিন্তু করবেন না। আর অসিতবাবুকেও একবার ডাকবেন। আমরা সকাল 10টা নাগাদ থানায় আসছি। পরদিন সকালে থানায় গিয়ে দেখলাম রুদ্রপ্রিয়র বারণ সত্ত্বেও মানিকবাবু সেই সাধু বাবার ওপর হম্বিতম্বি করছেন। সেও নানা রকম অভিসম্পাত করে চলেছে। রুদ্রপ্রিয়কে দেখে দুজনেই চুপ করে গেলেন। সাধু বাবা রুদ্রপ্রিয়কে দেখে চেনার চেষ্টা করলেন, তারপর বললেন, এই বেটা, তুই আমার কাছে কাল গিয়েছিলি না শক্তি বাড়ানোর ওষুধ নিতে? হ্যাঁ, ঠিকই বলেছেন, নাহলে স্যাম্পলটা লাইব্রেরিতে পাঠাতাম কি করে? বেটা মিথ্যেবাদী ঠক, দেখবি এর ফল তুই পাবি, ব্রহ্মতে যে ভস্য হয়ে যাবি। চুপ! ভণ্ড সাধু কথাকার, কাকে তুই তোকারি করছিস? জানিস উনি কে? বিখ্যাত ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরি। তোর দেওয়া ওষুধ খেয়ে একজন অক্কা পেয়েছে। এবার যদি ল্যাবরেটরিতে তোর ওষুধে উল্টো পাল্টা কিছু পাওয়া যায়, তাহলে স্বয়ং ভগবানও তোকে বাঁচাতে পারবে না। কথাটা শুনে বাবার মুখটা শুকিয়ে গেল। এবার সে কাঁদো কাঁদো স্বরে বলল, বিশ্বাস করুন, আমার ওষুধে অর্জুন গাছের ছাল আর দারুচিনির গুঁড়ো ছাড়া কিছুই নেই। এই খেয়ে কেউ মরতে পারে না। ঠিক আছে, তবে ল্যাবের রিপোর্ট আসা পর্যন্ত আপনাকে লকআপে থাকতে হবে। যদি দেখা যায় সেরকম কিছু নেই, তাহলে আপনাকে ছেড়ে দেব। তবে এইসব বুজরুকি আপনাকে বন্ধ করতে হবে। মানিকবাবু বললেন, মা কালীর দিব্যি গালছি, এমন কাজ আর কখনো করবো না। এখান থেকে ছাড়া পেয়ে চুল দাড়ি কামিয়ে গ্রামের বাড়িতে ফিরে গিয়ে পুরুতগিরি করে বাকি জীবন কাটাবো। আমি এসব ভণ্ডামো করবো না। এমন সময় একজন কনস্টেবল এসে মানিকবাবুর কানে কিছু বলতেই উনি বললেন, ওনাকে বসতে বলো, আমরা আসছি। মানিকবাবু, আপনার ইন্টারোগেশন রুমে অসিতবাবুকে বসান, কথা বলতে সুবিধা হবে। মানিকবাবু সেই কনস্টেবলকে সম্মতিসূচক ইশারা করতেই সে মাথা নেড়ে চলে গেল। আমরা একটু বাদে সেই ঘরে ঢুকলাম। ঘরটা পুরো খালি। একটা টেবিলের দুদিকে বেঞ্চি পাতা। একদিকে অসিতবাবু বসে বারবার রুমাল দিয়ে ঘাম মুছছেন। টেবিলটার উপরে একটা হলদে বাল্ব জ্বলে ঘরের মধ্যে একটা আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করছে। রুদ্রপ্রিয় উল্টো দিকের বেঞ্চে বসল। আমরা ঘরের কোণে রাখা চেয়ারে বসলাম। রুদ্রপ্রিয় এবার অসিতবাবুর চোখের দিকে কড়া চোখে তাকিয়ে প্রশ্ন করল, পলাশবাবু কোথায় অসিতবাবু? সে আমি কিভাবে জানি? এটা না জানলে কচুয়া ধোলাই কাকে বলে জানেন? বস্তায় গলা অবধি ঢুকিয়ে ওই মোটা বেতের লাঠি দিয়ে মারলে কিন্তু খুব লাগে অসিতবাবু, মানে বিভৎস লাগে। সেটা মনে হয় আপনি এই বয়সে এসে সহ্য করতে পারবেন না আশা করি। বললাম তো আমি কিছুই জানি না। এবার মানিকবাবু বলে উঠলেন, আপনাকে আগেই বলেছিলাম এইসব মিষ্টি মিষ্টি কথায় ওনার মুখ খোলানো যাবে না। আমি রামখিলাওয়ানকে ডাকছি। ঠিক আছে, উনি যখন কথা শুনছেন না তাহলে আপনি তাই করুন। রামখিলায়ন, আরে রামখিলায়ন, কাহা হ্যায় রে, জলদি আ ইধার। এরপর রাম খিলায়ন নামক বিশাল দেহী মানুষটি ঘরে প্রবেশ করতেই মানিকবাবু তাকে সবচেয়ে মোটা লাঠিটি নিয়ে আসার হুকুম দিলেন। সে চলে গেলে রুদ্র বলল, দেখুন অসিতবাবু,
আপনি যতই অস্বীকার করুন, কিন্তু আমার কাছে খবর আছে যে পলাশবাবু যেদিন শেষ অফিসে আসেন সেদিন জরুরি কাজ থাকা সত্ত্বেও আপনি মিস লাহাকে ছুটি দিয়ে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেন। তারপর অনেক রাত অবধি আপনারা অফিসে থাকেন। একমাত্র অফিসের দারোয়ান ছাড়া কেউ অফিসে ছিল না। এত রাত অবধি কি কথা হচ্ছিল আপনাদের, যেটা সবার সামনে বলা যেত না? এমন সময় বড় একটা মোটা লাঠি হাতে রাম খিলাউন ঘরে প্রবেশ করল। তার চোখে তখন লোলুপ দৃষ্টি, অনেকদিন পরে হাতের সুখ করতে পারবে ভেবে। অসিতবাবু তখন নিরুপায় হয়ে বলা শুরু করলেন, বলছি দয়া করে মারবেন না আমাকে। সেদিন পলাশবাবু বিকেলবেলায় আমার কাছে আসেন, বলেন আমার সাথে পরামর্শ করতে চান। মিস লাহাকেও তিনি ছুটি দেন। এরপর তিনি বলেন, অসিতবাবু, মাসিমা তোমায় উকিলের চিঠি পাঠিয়েছেন। আমি খবর পেয়েছি পুলিশের কাছে তিনি আমার নামে অভিযোগ করেছেন যে আমি নাকি তার ছেলের মৃত্যুর জন্য দায়ী। শুনলাম ওনার এক ভাইপো নাকি বেহালা থানায় বদলি হয়ে এসেছে। আমার মনে হয় এখন কদিন আমার গা ঢাকা দিয়ে থাকা দরকার। কিন্তু আপনি এখন পালালে পুলিশের সন্দেহ তো আরো বাড়বে। এখন আমি পুলিশের হাতে ধরা দিতে চাই না। আচ্ছা সত্যি করে বলুন তো, আমি চলে আসার পর কি হয়েছিল? আপনি চলে আসার পর ওর সাথে আবার আগের মতো অনেক গল্প হলো। তারপরও দুঃখ করছিল, এখনো ওর মা ওকে বাচ্চা ছেলে ভাবে, ওর বউ ওকে ভুল বুঝে আর মায়ের কথায় চলে, এইসব। তারপর ও আর আমি মিলে একটু ড্রিঙ্ক করি। তারপর রাত 1টা নাগাদ আমি চলে আসি। এরপর আমি কিছুক্ষণ চিন্তা করে বলি, আপনি কদিন আমার গ্রামের বাড়িতে চলে যান। ওখানে আমার ভাই আর মা আছে। আমি চিঠি লিখে দিচ্ছি, যতদিন না এখানে পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ কলকাতায় আসবেন না। দরকারে আমি গ্রামের বাড়িতে টেলিগ্রাম করে দেব, তখন বরং কলকাতায় ফিরবেন। ঠিক আছে অসিতবাবু, এবার আপনাকে কষ্ট করে আপনার গ্রামের বাড়িতে একটা টেলিগ্রাম করে পলাশবাবুকে কলকাতায় ফিরে আসতে বলতে হবে। মানিকবাবু, আপনি কয়েকজনকে শিয়ালদায় পাঠিয়ে পলাশবাবু ফিরলেই সোজা তাকে নিয়ে থানায় চলে আসবেন আর আমার খবর দেবেন। আমরা এখন চললাম। মানিকবাবুর ফোন পেয়ে 2 দিন পরে আমরা থানায় গিয়ে দেখি পলাশবাবু সেই ঘরে বসে আছেন। আমরা যেতেই উনি প্রায় কাঁদো কাঁদো স্বরে আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার পালানোটা খুব ভুল হয়েছিল। আসলে মাসিমাকে আমি খুব ভয় পাই। উনি আমার নামে থানায় অভিযোগ করেছেন শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটা সত্যি যে সেদিন আমাদের ঝগড়া হয়েছিল, কিন্তু পরে আমাদের মধ্যে সব মিটে গিয়েছিল। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আপনি সেদিন রাতের বেলা কটার সময় ওখান থেকে বেরিয়েছিলেন? এই ধরুন রাত 1টা নাগাদ। ওর দারোয়ানকে ডেকেছিলাম দরজা বন্ধ করার জন্য, কিন্তু কোনো সাড়া পাইনি। ও মনে হয় ভাং খেয়ে ঘুমোচ্ছিল। তারপর আমি বেরিয়ে আসি। ঠিক আছে, আপনি আপাতত যেতে পারেন, তবে আমাদের না জানিয়ে কিন্তু শহর ছেড়ে যাবেন না। পরদিন সকালে আমি আর রুদ্রপ্রিয় বসে কথা বলছিলাম। ও দেখলাম বেশ গম্ভীর। যা কিছু প্রশ্ন করছিলাম শুধু হুঁ হাঁ বলে উত্তর দিচ্ছিল। এমন সময় ঘরে এসে ঢুকলেন ললিতা দেবী। তার কাঁধে একটা শান্তিনিকেতনের ব্যাগ। সকালেই 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। উনি নিজের লেডিস ছাতাটা বারান্দায় রেখে ঘরে এলেন। চেহারায় বিষণ্ণতার ছাপ স্পষ্ট। আমি ওনাকে বসতে বললাম। রুদ্রপ্রিয় এখনো কোনো কথা বলেনি। সে শুধু প্রশ্নসূচক দৃষ্টি দিয়ে ললিতা দেবীর দিকে তাকালো। ললিতা দেবী কোনো কথা না বলে ব্যাগ থেকে কয়েকটা খাম বের করে ওর দিকে এগিয়ে দিলেন। রুদ্রপ্রিয় বিনা বাক্য ব্যয়ে সেগুলো হাতে নিয়ে পরপর দেখতে লাগলো। সেগুলো দেখা হয়ে যাবার পর আমার দিকে বাড়িয়ে দিল। আমি দেখলাম সেগুলো বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার ফলাফলের রিপোর্ট, ইংরেজিতে টাইপ করা। তবে সেগুলোর প্রায় কিছুই আমি বুঝলাম না। এর মধ্যে একটা গ্রাফের মতো লম্বা কাগজ নিয়ে রুদ্রপ্রিয়কে এখনো চোখ বোলাতে দেখে বললাম, এটা কি? এটাকে বলে ইসিজি। কোনো মানুষের হৃদযন্ত্রে গোলযোগ থাকলে এর মাধ্যমে বোঝা যায়। সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে 2টি এই যন্ত্র আনা হয়েছে শুনেছিলাম, কিন্তু এর ব্যবহার শুরু হয়েছে বলে জানতাম না। আসলে আমার স্বামী মৃত্যুর আগে সম্প্রতি আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে গেছিলেন। সেখানে ডাক্তারবাবুর কাছে একজন ওর কলেজের বন্ধুর সাথে দেখা হয়। সেই বন্ধু ডাক্তারবাবুর কাছে
হৃদযন্ত্রের গবেষণা করছিলেন। আবার তিনি পরীক্ষামূলকভাবে আমার স্বামীর হৃদযন্ত্রের পরীক্ষা করেছিলেন, কিন্তু আমার স্বামী আর তার কাছে না যাওয়ায় গতকাল আমার বাড়িতে আসেন। আমার কাছে সব শুনে তিনি বলেন, আপনার স্বামীর হৃদযন্ত্র একদমই স্বাভাবিক, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কখনোই মৃত্যু হতে পারে না। তারপর আমার মুখে আপনি কেসের তদন্ত করছেন শুনে তিনি আমায় অনুরোধ করেন যাতে আমি আপনাকে এই রিপোর্টগুলো দিই। তবে আমি আমার শাশুড়িকে এই রিপোর্টের কথা কিন্তু কিছু বলিনি। ঠিক আছে, এগুলো আমার কাছেই থাক। কিন্তু আপনি শাশুড়িকে এটা জানাননি কেন? আমি প্রশ্ন করলাম। একটু চুপ করে থেকে তিনি বললেন, আচ্ছা, আমি যদি আপনাদের একটু সময় নিই, কোনো অসুবিধা নেই তো? একদমই না। মৃশ্চিক, তুমি হরিরামকে 3 কাপ চা দিতে বলো। হরিরামকে চায়ের ফরমাশ দিয়ে ফিরে আসার পর উনি বলা শুরু করলেন, আমি বাড়িতে বউ হয়ে আসি আজ থেকে 15 বছর আগে। আমার বাপের বাড়ি ফরাসডাঙ্গা, মানে ওই আপনারা যাকে চন্দননগর বলেন। আমি যে ঘরের মেয়ে, তাতে আমার পক্ষে দত্ত বাড়ির বউ হয়ে আসা সত্যিই সম্ভব ছিল না। আমার বাবা দত্ত ট্রেডার্সের সামান্য একজন কর্মচারী ছিলেন। হঠাৎই বাবা মারা যাওয়ার পর আমি আর আমার মা সাহায্যের জন্য বাবার তৎকালীন মালিক মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে আসি। আমায় দেখে তার খুব পছন্দ হয়। বাবার মৃত্যুর 1 বছর কাটার পরে এক কাপড়ে তিনি আমার সাথে তার একমাত্র ছেলের বিয়ে দিয়ে দেন। তার আগে তিনি আমাদের বেশ কিছু অর্থ সাহায্যও করেন, কিন্তু শর্ত চাপান বিয়ের পর আমি বা আমার বাপের বাড়ির পরিবারের নিজেদের মধ্যে কোনো যোগাযোগ রাখতে পারবো না। অবশ্য এক বিধবা মা ছাড়া পরিবারে আর কেউ বিশেষ ছিলও না। কিন্তু পরে জেনেছি এই শর্ত আমার শাশুড়ি মাই দিয়েছিলেন। প্রথমে এত বড় বাড়ির বউ হয়ে আসার পর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালেও পরে বুঝতে পারি আমার মতো গরিবের মেয়েকে এই বাড়িতে বউ করে আনার আসল কারণটা ঠিক কী ছিল। আমার স্বামী এমনিতে সুস্থ স্বাভাবিক থাকলেও মাঝে মাঝে তিনি ক্ষেপে উঠতেন। ছোটবেলা থেকেই নাকি তার এই সমস্যা ছিল, কিন্তু তা পরিবারের বাইরের কেউই জানতো না। আমার স্বামীর মাঝে মাঝে মনে হতো কেউ তাকে ক্ষতি করতে চাইছে। আমার স্বামীর যখনই এরকম কোনো সন্দেহ হতো তখনই আমায় খুব মারধর করতো। আর আমার শাশুড়ি খালি আমায় মুখ বন্ধ করে রাখতে বলতেন। পরে আমি টের পাই আমার শাশুড়িরও এই সমস্যাই আছে, তবে তা খুবই কম মাত্রায়। তবে ওনার ভয় হলো পরিবারের লোক তার কথা শুনছে না, তাই উনি সব সময় নিজের স্বামী এবং ছেলের উপর নিজের প্রভুত্ব বিস্তার করার চেষ্টা করতেন। বিয়ের পর এই নিয়ে আমার খুব খারাপ লাগতো। সেটা বুঝতে পেরে আমার শ্বশুরমশাই আমায় বোঝান, পরিবারের শান্তি বজায় রাখতে চাইলে এই নিয়ে আমায় মুখ বন্ধ রাখতে হবে। প্রথমে মন খারাপ লাগলেও পরে সবই মেনে নিই। কিন্তু ঠিক 1 বছর আগে আমার স্বামী বিদ্রোহ ঘোষণা করে তার মায়ের বিরুদ্ধে। প্রথমে উনি এর জন্য আমায় দোষারোপ করলেও পরে বুঝতে পারেন এর জন্য আমি দায়ী নই। তখন উনি ছেলেকে বশে রাখার জন্য এক ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করেন। কি পদক্ষেপ? ও এই তো চা এসে গেছে। ঠিক আছে, আগে চাটা খেয়ে নিন, তারপর কথা বলছি। চা পর্ব শেষ হলে ললিতা দেবী বলা শুরু করলেন, আমার শাশুড়ি তখন ছেলেকে বশীকরণ করার জন্য নানা কৌশল অবলম্বন করলেন। আমার সন্দেহ উনি আমার স্বামীকে খাবারের সাথে কিছু ওষুধ মিশিয়ে খাওয়াতেন। আপনার হঠাৎ এই সন্দেহ হলো কেন? আগে আমি বাড়ির রান্নাবান্নার দিকটা দেখতাম, কিন্তু উনি তারপর থেকে নিজের কাঁধে এই দায়িত্বটা তুলে নেন। এমনকি ওকে খেতে দেওয়ার দায়িত্বটাও উনিই নেন। বাড়ির রান্নার লোক উনি ছাড়িয়ে দেন, খালি একটা ঠিকে ঝি সকালবেলা এসে দুপুরের আগেই কাজ করে চলে যেত। তারপর থেকে আপনার স্বামীর আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, তারপর থেকেই তো আমার স্বামী কেমন যেন ঝিমিয়ে যায়। সারাদিন ঘরের বাইরে যেতে চাইতো না, সময় অসময় ঘুমিয়ে থাকতো। তারপর ঘরে বসে যখন তখন মদ খাওয়া শুরু করে। এরপর আমার শাশুড়ি আবার আমার হাতে রান্নার সব দায়িত্ব আর ওকে খাবার পরিবেশনের দায়িত্ব ফিরিয়ে দেন। সব কিছু আবার স্বাভাবিক হলেও আমার স্বামীর মদের নেশাটা রয়ে যায়। এরপর ও একদিন এক সাধু বাবার কাছে যায়।
তার কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাওয়াও শুরু করে, কিন্তু তারপরে ওর আচরণ খুব পাল্টে যায়। তারপর থেকে ও মাঝে মধ্যে এমন বাজেভাবে হিংস্র হয়ে উঠতো, বলতো ওই বাবার ওষুধ খেয়ে নাকি ও আগের মতো শক্তি ফিরে পাচ্ছে। কিন্তু আমরা ওই ওই হিংস্র ভাব সহ্য করতে পারছিলাম না ওর। তাই একদিন শাশুড়ির বুদ্ধিতে আমি সেই বাবার দেওয়া ওষুধটা লুকিয়ে রাখি। সেটা সন্দেহ করে ও প্রায় পাগলের মতো হয়ে যায়, এমনকি আমায় গলা টিপে মেরে ফেলারও চেষ্টা করে। ওর মা এসে না বাঁচালে সেদিন হয়তো ওর হাতে আমিই মারা যেতাম। আমার ধারণা ওই বাবার ওষুধ খেয়ে ওর আচমকা হার্ট অ্যাটাক হয়েছে। না ললিতা দেবী, না, ওই বাবার ওষুধে অর্জুন গাছের ছাল আর দারুচিনি ছাড়া কিছু নেই। ওটা পরীক্ষা করে দেখা হয়েছে। কথাটা শুনে ভদ্রমহিলা চুপ করে গেলেন। তারপর আমাদের থেকে বিদায় নিলেন। উনি বেরিয়ে যাবার পর রুদ্রপ্রিয় রিপোর্টের খামগুলো একটা ব্যাগে ঢুকিয়ে বলল, আমি একটু বের হচ্ছি বৃশ্চিক, আমার দেরি হবে, তুমি খেয়ে নিও। কোথায় চললে এত বেলা? রাধা গোবিন্দর দর্শনে। বলে একটা মুচকি হাসি হেসে বন্ধুবর বিদায় নিল। আমিও অগত্যা স্নানে গেলুম। দুপুরে ঝমঝম করে বৃষ্টি নামল। বিকেলে রুদ্রপ্রিয় যখন ঢুকল তখন আকাশ কালো হয়ে আবারও নতুন করে নামার প্রস্তুতি নিচ্ছে। কি হে, সারা দুপুর কোথায় ছিলে? বললাম তো, রাধা গোবিন্দের দর্শনে গিয়েছিলাম। হেঁয়ালি ছেড়ে আসল কথায় আসো। আরজিকর হাসপাতালে গিয়েছিলাম। এর সাথে রাধা গোবিন্দের সম্পর্ক কি জানো না বুঝি? আরজিকর হলেন রাধা গোবিন্দ কর। ও তাই বলো। তা কি জানতে পারলে সেখানে? সেখানে সুজনবাবুর বন্ধু সেই ভদ্রলোকের সাথে দেখা করলাম। নাম শিশির সরখেল। ভদ্রলোক দেখলাম বেশ পড়াশোনা করা লোক। তিনি তো পরিষ্কার জানালেন সুজনবাবুর হার্ট খুবই স্ট্রং ছিল, অন্তত ওনার ইসিজি রিপোর্ট তাই বলছে। ওনার ধারণা এমন কোনো বিষ সুজনবাবুর শরীরে প্রয়োগ করা হয়েছে যার প্রভাবে ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গিয়ে ওনার মৃত্যু হয়েছে। কিন্তু যেহেতু সুজনবাবুর দেহের ময়নাতদন্ত না করেই তার শেষকৃত্য করা হয়েছে, তাই এখন আর কিছু বোঝার উপায় নেই। তবে ভদ্রলোক যে কথাটা বললেন তা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাহলে এখন কি করবে ভাবছো? ভাবছি একবারই দত্ত বাড়িতে যাব। তবে শুধু শুধু তো যাওয়া যায় না। বলেই একটা সিগারেট ধরিয়ে রুদ্রপ্রিয় কি যেন চিন্তা করতে লাগলো। তারপর আবারও রেইনকোটটা পরে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকাল সকাল মানিকবাবু এসে হাজির। চা আর অমলেট খেতে খেতে উনি বললেন, বুঝলেন রুদ্রবাবু, দত্ত বাড়িতে আপনার কাছে একবার যেতেই হবে। কেন? কাল রাতে দত্ত বাড়িতে চোর এসেছিল। সে কি, কখন? আমি প্রশ্ন করলাম। কাল রাত 12টা নাগাদ পাঁচিল টপকে ওদের বাড়িতে চোর ঢুকেছিল। সুজনবাবু মারা যাওয়ার পর ওনার ঘরটা খালিই থাকে। শাশুড়ি আর বৌমা একসাথেই ঘুমোয়। সেদিন রাতে হঠাৎ একটা ফুলদানি ভাঙার আওয়াজ পেয়ে ওরা দুজনে গিয়ে দেখে সুজনবাবুর ঘরের জানলা দিয়ে একটা রোগা পাতলা লোক বেরিয়ে যাচ্ছে। জানলায় কোনো গারদ না থাকায় চোরের যাতায়াতে কোনো অসুবিধা হয়নি। ওরা তারপর জানলা বন্ধ করে ঘরটা বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। কিছু চুরি টুরি গেছে? আমি প্রশ্ন করতে রুদ্রপ্রিয় বলে উঠল, একটা ফাউন্টেন পেন আর একটা পুরনো ঘড়ি, তাও আবার সেটা খারাপ। সে কি মশাই, আপনি কি হাত গুনতে জানেন নাকি? স্মিত হেসে বন্ধুবর উত্তর দিল, চলুন যাওয়া যাক। আর সার্চ ওয়ারেন্ট এনেছেন তো? এনেছি, তবে একটা ছিঁচকে চুরির কেসে সার্চ ওয়ারেন্ট জীবনে প্রথম। এই যে মশা মারতে কামান দাগা মশাই। আপনি হয়তো জানেন না, আজকাল কলকাতা কর্পোরেশন ম্যালেরিয়া ডেঙ্গুর মশা মারতে ধোঁয়ার কামান ব্যবহার করছে। কি যে বলেন আপনি এক এক সময়, আমি কিছুই বুঝি না। বুঝলে আমায় ডাকতেন না মানিকবাবু। তা ঠিকই বলেছেন। দত্ত বাড়িতে গিয়ে দেখলাম দুই ভদ্রমহিলা বেশ অসহায় অবস্থায় জড়সড় হয়ে বৈঠকখানায় বসে আছেন। তাদের চোখ মুখ দেখে মনে হলো চোর পালিয়ে যাবার পর আর সারা রাত তারা ঘুমোননি। তালা খুলে আমরা তিনজন ঘরে ঢুকলাম। ঘরটায় আসবাবপত্র বিশেষ নেই। একটা বড় পালঙ্ক, ছোট একটা আলমারি আর বেশ বড় একটা সোফা। সোফার সামনে একটা টি টেবিল, নিচে 4টে পায়ার ওপর স্বচ্ছ কাচের টেবিল টপ। ঘরের কোণে জানালার পাশে একটা ছোট্ট বুকশেলফ, যার সামনেই পোর্সেলিনের ফুলদানিটা মেঝে পড়ে চুরমার হয়ে গেছে।
শুকনো রজনীগন্ধার স্টিকটা যে অনেক দিন আগে দেওয়া হয়েছিল সেটা বেশ বোঝা যাচ্ছে। রুদ্রপ্রিয় দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে মাটিতে শুয়ে পড়ল। তারপর পকেট থেকে সরু পেন্সিল টর্চ বের করে মেঝের বিভিন্ন জায়গায় ফেলতে লাগলো। যদিও দিনের বেলা, কিন্তু মেঘলা পরিবেশের জন্য আলো বেশ কম, আর ও যে জায়গায় টর্চের আলো ফেলছিল সেখানে এমনিতেও আলো বিশেষ পৌঁছচ্ছিল না। মানিকবাবু চোখগুলো গোল গোল করে রুদ্রপ্রিয়র কাণ্ড দেখলেও আমি এ জিনিস আগেও দেখেছি বলে বিশেষ অবাক হলাম না। মানিকবাবু, একটা লম্বা লাঠি জাতীয় জিনিস দিতে পারেন? আমি দেখলাম ঘরের এক কোণে একটা ঝোলঝাড়ু পড়ে আছে। দ্রুত সেটা এনে বন্ধুর হাতে দিতেই সে বিনা বাক্য ব্যয়ে ঝুলঝাড়ুর লাঠিটা সোফার নিচে ঢুকিয়ে সেটা দিয়ে টেনে আনলো একটা সাদা কৌটো। রুদ্রপ্রিয়র মুখে তখন যুদ্ধ জয়ের হাসি। সে কৌটোটা মানিকবাবুর হাতে দেওয়ার আগে একবার খুলে দেখে নিল, তারপর গম্ভীর স্বরে বলল, আমার কাজ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি এটাকেও আগের মতো ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। রিপোর্ট আসলেই আমায় জানাবেন। চলুন, যাও যাক। দরজা খুলে বাইরে আসতেই কমলা দেবীকে আশ্বাস দিয়ে রুদ্রপ্রিয় বলে উঠল, কমলা দেবী, আপনি নিশ্চিন্তে থাকুন, আর চোর আসবে না। আমরা বুঝতে পেরেছি কাল রাতে কেন আপনার বাড়িতে চোর ঢুকেছিল। একটু চা খাবেন না আপনারা? না ললিতা দেবী, আজ আমরা একটু তাড়ায় আছি, পরে একদিন হবে খন। বলে রুদ্রপ্রিয় দ্রুত দত্ত বাড়ি থেকে বেরিয়ে আসে। জিপে উঠে আমি বললাম, তুমি এত নিশ্চিত কি করে হলে যে আর চোর আসবে না? আচ্ছা, চোর কি এই কৌটোটা নিতেই রাতের বেলা এসেছিল? মানিকবাবু প্রায় সঙ্গে সঙ্গে প্রশ্নবাণটা ছুড়লেন। কারণ ছিচকে চোর মাধাইকে আমি পাঠিয়েছিলাম দত্ত বাড়িতে চুরি করতে, মানে এই কৌটোটার সন্ধান করতে। কিন্তু সেই বেটা রাতের অন্ধকারে ফুলদানিটা ফেলে দিয়ে সব গড়বড় করে দেয়। সে বেটা কিন্তু কলম আর ঘড়িটা নিতে ভুল করেনি। তাই মানিকবাবুকে সার্চ ওয়ারেন্ট আনতে বলি। তারপর তো কি হলো তোমরাই দেখলে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত আমি আর কিচ্ছু বলবো না। আপনি তো ভয়ঙ্কর লোক মশাই। চোরকে বলেন চুরি করতে, আর পুলিশকে বলেন সার্চ ওয়ারেন্ট আনতে। কি আর বলবো বলুন, নাহলে তো কেসটা সলভ করা যাবে না। প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পর দুপুরের দিকে ফোন বাজতেই রুদ্রপ্রিয় দেখলাম প্রায় চিতাবাঘের ক্ষিপ্রতায় ফোনটা তুলে চাপা স্বরে কিছু কথা বলল। মনে হলো সে এতক্ষণ এই ফোনটারই অপেক্ষায় ছিল। খালি শুনতে পেলাম, হ্যাঁ, ওনাদের থানায় আনার ব্যবস্থা করুন, আমি এক্ষুনি আসছি। তারপর ফোনটা ক্রেডেলে নামিয়ে রেখে বলল, বৃশ্চিক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বেহালা থানায় যাব। ট্যাক্সি করে থানায় গিয়ে দেখলাম একটা ঘরে একজন মহিলা কনস্টেবলকে ললিতা দেবী কি যেন বলছেন, আর সে মন দিয়ে সেটা খাতায় লিখে নিচ্ছে। আমাদের দেখে ললিতা দেবী একটু থমকালেন। কনস্টেবলটি তাড়া দিতেই আবার তিনি সেদিকে মন দিলেন। আমরা সেই ঘরটা পেরিয়ে মানিকবাবুর ঘরে গেলাম। দেখলাম সেখানে কমলা দেবী মুখ কালো করে ওর দিকে তাকিয়ে। এরপর তাকিয়ে দেখলাম পাশের ঘরে কয়েকটা চেয়ারে অসিতবাবু, পলাশবাবু, সেই ভণ্ড বাবা আর একজন অপরিচিত বয়স্ক ভদ্রলোক বসে। রুদ্রপ্রিয় পরিচয় করিয়ে দিল, এদের সবাইকে তো তুমি চেনো। উনি হলেন স্বনামধন্য ডাক্তার ডক্টর রাজমোহন চক্রবর্তী, আরজি করের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট। উনি আজ আমার আমন্ত্রণে এখানে এসেছেন। এমন সময় একজন কনস্টেবল এসে মানিকবাবুকে চাপা স্বরে কিছু বলতেই তিনি তড়াক করে লাফিয়ে উঠে বললেন, দাদা চলুন, উনি এসে গেছেন। শুনেই রুদ্রপ্রিয় হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও দ্রুত তার পিছু নিলুম। দেখলাম রুদ্রপ্রিয় একজন কম বয়সী যুবককে জানলা দিয়ে কি যেন দেখিয়ে কিছু কথা বলল। আমি কিছুটা দূরে ছিলাম বলে সেটা শুনতে পেলাম না। আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম সেই ঘরে ললিতা দেবী সেই কনস্টেবলটার সাথে কথা বলছেন। দেখলাম রুদ্রপ্রিয়র কথা শোনার পর সেই যুবকটির মুখটা কেমন ভয়ে সাদা হয়ে গেল। তারপর রুদ্রপ্রিয় তাকে পিঠ চাপড়ে কিছু বলার পর সে কিছুটা স্বাভাবিক হলো। আমি সব কিছু নির্বাক সিনেমার মতো দেখে যাচ্ছিলাম, কিন্তু প্রায় কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। এরপর আমার বন্ধু সেই যুবকটিকে নিয়ে সবাই যেখানে বসেছিল সেখানে ঢুকল। সেই কনস্টেবলটি দেখলাম ললিতা দেবীকে সঙ্গে নিয়ে সেই ঘরে ঢুকল। মানিকবাবু বললেন, রুদ্রপ্রিয়দা,
আপনার কথা মতো সবাইকে এখানে জড়ো করেছি, আমার আর তর্স হয়েছে না। এবার রহস্য উন্মোচন করুন। মানিকবাবু, এত অধৈর্য হলে কি করে চলবে? আর সবুরে মেয়া ফলে সেটা তো নিশ্চয়ই শুনেছেন। তবে আজ কিছু বলার আগে আমি ডক্টর চক্রবর্তীকে কিছু বলার জন্য অনুরোধ করব। ডাক্তারবাবু, আপনি গতকাল আমায় আপনার আবিষ্কার করা ওষুধ সম্পর্কে যেটা বলেছিলেন সেটা সম্পর্কে কিছু বলুন তো। হ্যাঁ রুদ্রপ্রিয়বাবু, বলছি। সম্প্রতি আমি গবেষণা করেছিলাম হার্টের একটা বিশেষ ধরনের ওষুধ নিয়ে। যেসব মানুষের হার্টবিট অর্থাৎ হৃদস্পন্দন স্বাভাবিক অর্থাৎ মিনিটে 72 বারের কম, তাদের জন্য আমি একটা বিশেষ ওষুধের খোঁজে ছিলাম। অনেক প্রচেষ্টার পর এক সময় আমি সেই ওষুধ খুঁজে পাই। তবে এই কাজে আমার সহকারী শিশির সরকেল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর জন্য ওর বিশেষ ধন্যবাদ প্রাপ্য। সম্প্রতি হাসপাতালে ইসিজি নামক যন্ত্রটা আসার পর আমরা বেশ কিছু লোকের হৃদযন্ত্রের পরীক্ষা করে যারা সুস্থ তাদের শরীরে এই ওষুধটা সামান্য মাত্রায় প্রয়োগ করে ইসিজি যন্ত্রের সাহায্যে তার ফলাফল পর্যবেক্ষণ করি। এই কাজটা মূলত শিশিরই করছিল, আর আমি ফলাফল বিশ্লেষণের কাজটা দেখছিলাম। কিন্তু সম্প্রতি একটা গণ্ডগোলের পর আমরা এই পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হই। যারা আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি হয়েছিল, মানে যাদের ডাক্তারি ভাষায় ভলেন্টিয়ার বলে, তাদের মধ্যে একজন এই ওষুধ প্রয়োগের ফলে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে। এই ওষুধের ফলে তার হৃদযন্ত্রের ক্রিয়া এত বেড়ে যায় যে সে প্রায় মরো হয়ে যায়। সময় মতো কোনো রকমের চিকিৎসা করে তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়। পরে সে সুস্থ হলে তার সাথে কথা বলে আমরা জানতে পারি যে সে এই ওষুধ গ্রহণের 2 ঘন্টা পরেই মদ্যপান করেছিল। তখন আমরা আরও কিছু পরীক্ষা করে বুঝতে পারি এই ওষুধ গ্রহণের 3 থেকে 4 ঘন্টার মধ্যে অ্যালকোহল শরীরে গেলে তার প্রভাবে হৃদস্পন্দন এত বেড়ে যায় যে তার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কথা জানার পরেই আমি এই ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা বন্ধ করে দিই। গতকাল রুদ্রপ্রিয় বাবু আমার কাছে যখন এই ওষুধ সম্পর্কে জানতে আসেন, তখন আমি খুব অবাক হয়ে যাই, কারণ এই ওষুধের খবর বাইরে কারোর পক্ষে জানা সম্ভব নয়। তারপর যখন শুনি এই ওষুধের সাহায্যে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তখন আর এখানে না এসে থাকতে পারিনি। বলে ডক্টর চক্রবর্তী চুপ করলেন। এবার আপনি কিছু বলুন শিশিরবাবু, বাকিটা তো শোনা হলো না। কে আপনার কাছ থেকে সেই ভয়ঙ্কর ওষুধটা নিয়ে গেল, কার পরামর্শে আপনি সুজনবাবুর ইসিজি রিপোর্টটা পাল্টে দিলেন, সেসব তো আপনার কাছ থেকে এখন অবধি শোনা বাকি আছে। ঘরের মধ্যে যেন বোমা ফাটলো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুজনবাবুকে হত্যা করেছি। হ্যাঁ, আমি সেই বিষ তুলে দিয়েছি আততায়ীর হাতে। দিনের পর দিন একটা মানুষ অত্যাচার চালিয়ে যাবে তার পয়সা আছে বলে, আর গরিবের মেয়ে বলে মুখ বুজে সে সহ্য করবে, এটা কোনো মতেই হতে পারে না। হ্যাঁ, আমি ললিতার হাতে ওষুধের কৌটোটা তুলে দিয়েছি। আমার পরামর্শে ললিতা সেদিন বেরিয়ে আসার আগে ওর শাশুড়ির রান্না করা মাংসে ওষুধটা মিশিয়ে দিয়ে আসে, আর মদের বোতলটা এমনভাবে রেখে আসে যাতে সুজনের সেটা চোখে পড়বেই। চুপ করো, সবার সামনে আর নিজের কৃতিত্ব জাহির করতে হবে না তোমায়। তুমি এত তাড়াতাড়ি সবকিছু স্বীকার করে নিলে, পেটে একটু কথা থাকে না নাকি? ললিতা দেবী গর্জে উঠলেন। তুমিও তো দেখলাম একজন মহিলা কনস্টেবলের কাছে গড়গড় করে সব বলে দিচ্ছ, আর সে সেটা সব লিখে নিচ্ছে। রুদ্রপ্রিয় বাবু তো আমায় বললেন তুমি নাকি সব দোষ আমার নামে চাপিয়ে রাজসাক্ষী হয়ে যাবে বলেছ, তাই তো আমি সবার সামনে সব স্বীকার করলাম। শিশিরবাবু বেশ হতাশ হয়ে কথাগুলো বললেন। ললিতা দেবী চিৎকার করে উঠলেন, সব মিথ্যা কথা। আমি তো ওনার কাছে সেদিনে চুরির ব্যাপারে বয়ান দিচ্ছিলাম। আমি দেখলাম তুমি রুদ্রপ্রিয় বাবুর সাথে জানলে দাঁড়িয়ে কি সব কথা বলছো। তারপর পুলিশের কাছে শুনলাম তুমি নাকি বলেছো আমি নাকি তোমায় দিয়ে জোর করে এই কাজ করিয়েছি, তোমার নাকি ইচ্ছে ছিল না। শিশিরবাবু এবং ললিতা দেবী দুজনের চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তবে দুজনের দৃষ্টি এখন আমার বন্ধুর দিকে। সে স্মিত হেসে বলল, দুঃখিত আপনাদের কাছে একটু মিথ্যে কথা বলার জন্য, তবে আপনাদের পেট থেকে কথা বার করার জন্য এটুকু না করলে হতো না। বিশ্বাসঘাতী! চিৎকার করে উঠলেন কমলা দেবী।
দেখুন কমলা দেবী, আপনিও কিন্তু দিনের পর দিন নিজের বৌমার প্রতি অন্যায় করেছেন। সে গরিবের মেয়ে বলে এতদিন আপনার ছেলের অত্যাচার মুখ বুজে সহ্য করেছে। যদিও ওরা আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায় কাজ করেছে, কিন্তু আপনি যদি নিজের ছেলের অন্যায় কাজে প্রশ্রয় না দিয়ে বাধা দিতেন, তাহলে আজ আপনার ছেলেকে এভাবে হারাতে হতো না। কিন্তু রুদ্রপ্রিয়, তুমি কিভাবে টের পেলে যে এই কাজের পিছনে শিশিরবাবু আছেন? আমার প্রথম সন্দেহ হয় রিপোর্টগুলো দেখে। সবকটা সইয়ে ডক্টর চক্রবর্তীর সই একরকম, কিন্তু ইসিজির রিপোর্টে সই আলাদা। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারি ইসিজি রিপোর্টে ডক্টর চক্রবর্তীর সই নকল করে বসানো হয়েছে। রিপোর্ট সহ ইসিজির গ্রাফটা ডাক্তারবাবুকে দেখাতে উনি বলে দেন ইসিজি রিপোর্ট অনুযায়ী সুজনবাবুর হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেশি, ডাক্তারি পরিভাষায় যাকে বলে ট্র্যাকিকার্ডিয়া। কিন্তু রিপোর্টে উল্টো কথা বলছিল। তাছাড়া রিপোর্টের সইটাও ওনার নয় বলে জানান। তিনিও জানান সব রিপোর্ট ডক্টরবাবুর কথা মতো শিশিরবাবু টাইপ করেন, আর ডক্টর চক্রবর্তী সেটা দেখে নিয়ে সই করে। তখনই বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। তবে ওষুধটা সুজনবাবুকে কিভাবে দেওয়া হয়েছিল সেটা বুঝতে পারছিলাম না। তারপর ডাক্তারবাবু যখন কথায় কথায় বলেন শিশিরবাবু ফরাসডাঙ্গা মানে চন্দননগরের লোক, তখন আমি ললিতা দেবীর বাপের বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ করে জানতে পারি শিশিরবাবুও ওই একই পাড়ায় থাকতেন। এরপর মনে হয় শিশিরবাবুর মুখ থেকে শোনাই ভালো। ললিতা আমার পাড়ারই মেয়ে, ওকে আমি খুব ভালো করেই চিনতাম। কলকাতায় চলে আসার পর আর যোগাযোগ ছিল না। একদিন আমার কলেজের বন্ধু সুজনের সাথে হাসপাতালে দেখা হয়ে যায়। ওকে হাসপাতালে ডাক্তার চক্রবর্তীর কাছেই আসতে বলি। তখন আমরা হার্টের পরীক্ষা করার জন্য ভলেন্টিয়ার খুঁজছিলাম। ওকে প্রস্তাব দিতেই ও রাজি হয়ে যায়। এরপর কদিন ও হাসপাতালে পরীক্ষাগুলো করাতে আসে। তখন ওর সাথেই ললিতাকে দেখি অনেক দিন বাদে। ললিতাও আমায় দেখে চিনতে পারে। হাসপাতালে পরীক্ষা করানোর সময় ললিতা আমার ঘরেই অপেক্ষা করত। তখন ওর দুর্বিষহ অবস্থা। একদিন আমায় ও সব কথা খুলে বলে। এও বলে যে ও এই জীবন থেকে মুক্তি পেতে চায়। আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপরে সুজনের রিপোর্ট দেখে বুঝতে পারি ওর হার্টের অবস্থা ভালো নয়। এর মধ্যে সেই মাতাল পেশেন্টের ব্যাপারটাও জানতে পেরে আমি ভাবতে বসি। ললিতা বলেছিল ওর স্বামী মদ খেয়ে কীভাবে রোজ ওর ওপর পাশবিক অত্যাচার করে। তখনই সিদ্ধান্ত নিই সুজনকে এই ওষুধ দিয়েই পৃথিবী থেকে সরিয়ে দেব। একদিন গোপনে দেখা করে ললিতার হাতে ওষুধটা তুলে দিই আমি। তারপর সব কিছু প্ল্যান মাফিকই হয়েছিল। কিন্তু গোল বাঁধল সুজনের মা আপনার কাছে যাবার পর। ললিতার মুখে সব শুনে ডাক্তারবাবুর সই নকল করে ইসিজির নতুন রিপোর্ট তুলে দিতে বলি আপনার হাতে, আর তার সাথে ওই ভণ্ড বাবার ওষুধের দিকেও দৃষ্টি আকর্ষণ করতে বলি। আর এইটাই আপনার সবচেয়ে বড় ভুল হয়েছিল। আপনি বোধহয় জানতেন না সেই বাবার ওষুধ আমি আগেই পরীক্ষা করে দেখে নিয়েছি যে তাতে সেরকম কিছু আছে কিনা। আর নকল সইয়ের রিপোর্টটা যে আমি আবারও ডক্টর চক্রবর্তীকে দিয়ে পরীক্ষা করাবো সেটা আপনি আশা করেননি, তাই তো? সুজনবাবুর ঘরের সোফার নিচ থেকে হাসপাতালে স্টিকার লাগানো ওষুধের কৌটোটা দেখে আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। আর সোফার নিচে বোধহয় আপনি ওটা রেখেছিলেন, কি ললিতা দেবী? ললিতা দেবী মাথা নিচু করে রইলেন, কোনো উত্তর দিলেন না। আমি ললিতাকে কষ্টের জীবন থেকে মুক্তি দিতে চেয়েছিলাম। সে তো অন্যভাবেও করা যেত। একজন মানুষের প্রাণ নেওয়ার অধিকার আইন কাউকে দেয় না। আর ললিতা দেবী, আপনি ষড়যন্ত্রের সামিল না হয়ে নিজেই দত্তবাড়ি থেকে চলে যেতে পারতেন। তাতে অন্তত নিজের স্বামীকে খুনের দায় আপনাকে জেল খাটতে হতো না। দুজনেই মাথা নিচু করে বসে রইলেন। এরপর শিশিরবাবু আর ললিতা দেবীকে নিয়ে পুলিশ ঘর থেকে বেরিয়ে গেলে আমি আর রুদ্রপ্রিয় থানা থেকে অন্যান্যদের সাথেই বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে রুদ্রপ্রিয় একটা সিগারেট ধরিয়ে আরেকটা আমায় দিল। আমি বললাম, সবই বুঝলাম, কিন্তু কমলা দেবীর বারবার ছেলের স্বপ্ন দেখার রহস্যটা পরিষ্কার হলো না। এটা কি হতে পারে বলে তোমার মনে হয়? অবচেতন মন বলে একটা ব্যাপার আছে, জানো নিশ্চয়ই বৃশ্চিক। কোনোভাবে অবচেতন মনে কমলা দেবীর মনে হয়েছিল তার ছেলের মৃত্যুর পিছনে পরিচিত কারোর কোনো হাত আছে। তাই তিনি বারবার এই ধরনের স্বপ্ন বারংবার দেখছিলেন। তবে তুমি লেখার সময় এই অ্যাঙ্গেলটা না রেখে ভৌতিক কিছু রাখতে পারো, বা এই প্লটের ওপর ভিত্তি করে গ্রাম বাংলার পটভূমিকে একটা জমজমাট ভূতের গল্প লিখতে পারো। পাবলিক খাবে ভালো। আমি একটু না চটে বললাম, এবার গোয়েন্দাগিরি ছেড়ে নিজেই তো লিখতে পারো, তখন আমি না হয় গোয়েন্দাগিরিটা করব,
আর তুমি হবে আমার কাহিনীর লেখক। শুনছিলেন স্বপ্নজাল রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প শোনানোর আগে যে কথাটি বলা হয়েছে সেটি আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আমরা কিন্তু কোনোভাবেই থামব না। এই দুর্নীতির, এই সামাজিক অবক্ষয়ের, এই প্রবল অরাজকতার আমরা শেষ দেখে ছাড়ব। তাই হাল ছাড়লে চলবে না। আমাদের সকলকে একসাথে গলা মিলিয়ে বলতে হবে, সবার দাবি, সবার স্বর, জাস্টিস ফর আরজি কর। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন।